হ্যালো বন্ধুরা, আপনাদের ভালোবাসার সাপোর্টে আমরা আরেকটি নতুন চ্যানেল খুলেছি। আমাদের নতুন চ্যানেলটির নাম হচ্ছে রং কথা। সব রকমের ভালোবাসার গল্প দেখতে পড়তে ও শুনতে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই অনেক সুন্দর গল্প আসছে রং কথা চ্যানেলে। রং কথা চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। রুহি চোখ বড় বড় করে ফেললো, সাথে খুশিও হলো। মেয়েটা গালে হাত দিয়ে অবাক হয়ে অভিদের দিকে তাকায়। মেয়েটাকে দেখে গায়ে পড়া স্বভাবের মনে হলো রুহির। মেয়েটা অভিদকে কিছু বলতে নিলেই অভিদ মেয়েটার হাত চেপে ধরে টেবিলের সামনে এনে রেগে চেঁচিয়ে বলে ওঠে, হাউ ডে ইউ টু টাচ মি, ক্যারেক্টারলেস গার্ল। আমার বিয়ে হয়ে গেছে জেনেও আমাকে ছোঁয়ার চেষ্টা করছো, আবার ডেট অফার দিচ্ছ। তোমার সাহসে তারিফ করতে হয়। আমার কাছে কেউ আসার সাহস করে না, সেখানে তুমি আমাকে ডেট অফার দিচ্ছ? রিয়েলি? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে অভিদ রয়জাদা তার ওয়াইফ ছাড়া অন্য পাশে কোনো মেয়েকে সহ্য করতে পারে না। শুধু বাংলাদেশ কেন, আরও অনেক দেশের লোক জানে। বলে দাঁতের দাঁত চেপে আরেকটা থাপড় বসিয়ে দেয় মেয়েটার গালে। মেয়েটা টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। মেয়েটার ঠোঁটের এক কোণা কেটে গেল। মেয়েটা ভয়ে কেঁদে দিল, গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলল, সরি স্যার, প্লিজ ফরগিভ মি। আমি আর কোনোদিন এমন করব না। অভিদের চোখ মুখ লাল হয়ে আছে। অভিদ রাগে থরথর করে কাঁপছে। মেয়েটা অভিদকে দেখেই ভয় পাচ্ছে। অভিদ মেয়েটার চুল ধরে উঠিয়ে দাঁড় করিয়ে সামনে ঘুরিয়ে পেছন থেকে হাত পিঠে চেপে ধরে মেয়েটা ব্যথায় চিৎকার করে ওঠে। রুহির ভয়ে কপাল থেকে ঘাম ঝরছে। রুহি হাত দিয়ে কপালের ঘাম মুছছে নাই, অভিদকে আটকাতে চাইছে। তবে অভির রাগ দেখে আর যাওয়ার সাহস হচ্ছে না রুহির। অভিদ এক হাতে মেয়েটার চুল চেপে ধরে রেগে বলে ওঠে, আমাকে ছোঁয়ার সাহস হয় কি করে তোর? কিছু বলিনি দেখে সাপের 5 পা দেখেছিস? তোর এই পাগুলো না কেটে হাতে ধরিয়ে রেখে দেবো। শোন, তোদের মতো হাজারটা মেয়ে আসলেও না এই অভিদ রায়জাদার মনে জায়গা করতে পারবে না। অভিদ রায়জাদা শুধু রুহির দুশ্চরিত্রা মেয়ে। আমার কাছে দ্বিতীয়বার আসার চেষ্টা করবি না, আর আসার উপায়ও রাখবো না। বলে কোমর থেকে বেল্ট খুলে হাতে নিল। মেয়েটা অভিদের হাতে বেল্ট দেখে আরো জোরে কেঁদে দিল, চিৎকার করে বলে উঠল, না না, প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনো দিন এমন করব না, কারোর সাথে এমন করব না, প্লিজ স্যার। অভিদ মেয়েটার কথা কানে না নিয়ে বেল্ট দিয়ে মারতে আরম্ভ করলো। রুহি বেল্ট দিয়ে মারতে দেখে ভয়ে গায়ে কাটা দিয়ে উঠল। চোখের সামনে আবার শিহাবের বেল্ট দিয়ে মারার দৃশ্যগুলো ভেসে উঠল। রুহির চোখ থেকে পানি গড়িয়ে পড়তে থাকে। হাত থেকে ব্যাগটা ফেলে মাথা চেপে ধরে অভিদ শব্দ পেয়ে ক্যাবিনের দরজার দিকে তাকাতেই রুহিকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। রুহিকে মাথা চেপে ধরে কাঁদতে দেখে হাত থেকে বেলটা পড়ে গেল। অভিদ দৌড়ে রুহির কাছে গিয়ে রুহির বাহু চেপে ধরে আতঙ্ক গলায় বলে উঠল, রুহু, কি হয়েছে তোমার? রুহি। রুহি মাথা চেপে ধরে পড়ে যেতে নিলেই অভিদ রুহিকে ধরে সোফা এনে বসিয়ে দিল। মেয়েটা কয়েকটা মার খেয়ে ফ্লোরে লেপ্টে পড়ে আছে আর ড্যাপ ড্যাপ করে অভিদ আর রুহির দিকে তাকিয়ে আছে। অভিদ মেয়েটার দিকে একবার তাকিয়ে দরজার দিকে তাকালো, চেঁচিয়ে বলে উঠল, সিকিউরিটি গার্ড কোথায় তোমরা? কুইকলি কাম ইন। অভিদের ডাকার মাঝে বাইরে থেকে গার্ডরা দৌড়ে আসে। দরজার সামনে ব্যাগ দেখে সেটা উঠিয়ে টেবিলের উপর রেখে মেয়েটার দিকে তাকালো। মেয়েটাকে দেখে বুঝে গেল মেয়েটা কোনো অকাজ করেছে, তাই অভিদ এই অবস্থা করেছে। অভিদ গার্ডের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলে ওঠে, এই ক্যারেক্টারলেস মেয়েকে নিয়ে বাইরে ফেলে এসো। এরপর থেকে এই মেয়েকে যেন অফিসের আশেপাশে দেখতে না পায়। আর নীরবকে কেবিনে আসতে বলো। গো। গার্ডরা মাথা নাড়িয়ে ক্যাবিন থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে দুজন মেয়ে গার্ড এসে মেয়েটাকে তুলে বাইরে নিয়ে গেল। অভিদ টেবিল থেকে পানির গ্লাস এনে রুহিকে পানি খাইয়ে দিল। রুহির চোখের পানি মুছে দিয়ে বলে ওঠে, ঠিক আছে তুমি, কি হয়েছিল তোমার? রুহি চোখ বন্ধ করে পড়ে। বেল্টের মারগুলো দেখে আমার সেই আঘাতগুলোর কথা মনে পড়ে হঠাৎ মাথা ব্যথা করে উঠছিল। আর কিছু না, আমি ঠিক আছি এখন। অভিদ পানির গ্লাসটা রেখে রুহিকে জড়িয়ে ধরে রুহির কপালে চুমু এঁকে দিল। রুহি চোখ বন্ধ করে বসে থাকলো। কিছুক্ষণ পরে দরজায় নক হতেই রুহি অভিদ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। অভিদ গম্ভীর গলায় বলে ওঠে, কাম ইন। অভিদের বলায় দরজা ঠেলে একটা ছেলে ভিতরে ঢুকলো। রুহি ছেলেটাকে দেখে চিনতে পারল। নীরবকে 3-4 বারের মধ্যে দেখেছিল। নীরব রুহিকে দেখে মুচকি হেসে বলে, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? রুহি হালকা হেসে বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি আছি। আপনি কেমন আছেন? নীরব হেসে বলে, আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। স্যার ডেকেছেন আমাকে?
অভিদ দাঁড়িয়ে নীরবের সামনে গিয়ে গম্ভীর গলায় পড়ে। অফিসের রুলস কি ভুলে গিয়েছো? আমি আগে বলেছি এসব ভুল যাতে আমার চোখে না পড়ে। অফিসের রুলস কি ছিল? আমি বলে দিয়েছিলাম তো যে অফিস কোনো মেয়ে ইন্টারভিউ দিলে তাকে সিলেক্ট করার আগে তার সম্পর্কে সব খোঁজ খবর নিতে। চরিত্রহীন ব্যক্তিদের এই অফিসের কোথাও জায়গা নেই, জানো তো? তাহলে এত বড় ভুল হয় কি করে? কি জানো দাম, মিস লিনি, সে কি করে সিলেক্ট হয়েছে? আনসার মি, ড্যাম ইট! অভিদের ধমকে রুহি নীরব দুজনেই কেঁপে ওঠে। নীরব মাথা নিচু করে পড়ে। সরি স্যার, আসলে মিস লিলির ব্যাপারটা অন্য কেউ হাতে নিয়ে বলেছিল। সে খোঁজ খবর নেবে, তাই আর আমি আর কিছু করিনি, শুধু সিলেক্ট করেছি। সরি স্যার, আর এমন হবে। অভিদ শান্ত হয়ে চল শক্ত করে পড়ে। এরপর যাতে এরকম ভুলটা না হয়, আর যে এমন ভুল করেছে রুলস দেখে তার রানিং মান্থের হাউস স্যালারি ব্যান করো। নীরব মাথা নেড়ে বেরিয়ে যায়। অভিদ রুহির পাশে বসে ভ্রু কুঁচকে পড়ে। তুমি অফিসে কি করছো? আমাকে বলে আসোনি কেন? রুহি গলা ঝেড়ে নড়ে বসে পড়ে। আমি কালকে বলেছিলাম না আমি আপনার জন্য রান্না করে নিয়ে আসবো, তাই আজকে আমি আপনার জন্য কিছু রান্না করে নিয়ে আসছি। অভিদ অবাক হয়ে যায়। অবাকের রেশ কাটিয়ে পড়ে। তুমি রান্না করেছো? রিয়েলি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, তোমার হাত পা পুড়ে নিত? দেখি তোমার হাত দেখি। বলেই রুহির হাত ধরে। রুহি চমকে হাত মুছড়াতে মুছড়াতে পড়ে। আমার কি হবে? কিছু হয়নি, হাত পা সব ঠিক আছে। আমার সাথে তো ফুপ্পিরা ছিল, সত্যি কিছু হয়নি। অভিদ সন্দেহভাবে রুহির দিকে তাকিয়ে পড়ে। রুহি অভিদের তাকানো দেখে বলে ওঠে। আরে আপনি এখনো বসে আছেন কেন? ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার খাবার দিচ্ছি। অভিদ রুহির কথা শুনে ঘড়ি দেখে দাঁড়িয়ে পড়ে। লাঞ্চ টাইমের এখনো 10 মিনিট বাকি আছে। ওই অসভ্য মেয়ে। আমি শাওনি আসছি, এসে রুমে গিয়ে বসো, আমি ফ্রেশ হয়ে এসে লাঞ্চ করছি। অভিদ ক্যাবিনের দরজা লক করে রুহিকে নিয়ে টেবিলের উপর থেকে ব্যাগটা নিয়ে টেবিলের পেছনে একটা দরজা খুলে ভেতরে ঢুকে গেল। রুহি ভেতরে ঢুকে অবাক হয়ে গেল। সুন্দর গোছানো একটা রুম এটা, বারান্দাও রয়েছে। অভিদ রুহিকে বসিয়ে আলমারি থেকে একটি শার্ট বের করে ওয়াশরুমে চলে গেল। রুহি রুমের মিনি টেবিলের চেয়ারে বসে খাবার বের করতে থাকে। কিছুক্ষণ পর অভিদ বের হয়, গলায় টাওয়াল ঝুলিয়ে চুল মুছছে। ফর্সা মুখে ফোটা ফোটা পানি রয়েছে। রুহি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে অভিদের দিকে। হয় কি কিউট আমার জামাইটা, এমন হ্যান্ডসাম কয়জন পায়? এমন হাজবেন্ড কয়জন পায়? দেখতে রাজপুত্র, কাজে ভালো হাজবেন্ড হিসেবে ভালো, কাজে ভালো হাজবেন্ড হিসেবে ভালো, বন্ধু হিসেবে ভালো, সবই ভালো। ভালো তো হতেই হবে। পৃথিবীতে একটাই মাফিয়া ক্রাশ বর বলে কথা, আমার মাফিয়া ক্রাশ বর। রুহির ভাবনার মাঝে অভিদ রুহির নাম ধরে ডাকে। রুহি বলে ওঠে। কি? অভিদ কপাল কুঁচকে পড়ে। কি? আমি এতক্ষণ ধরে ডাকছি, শুনছই তো না? শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো। আমাকে এত হ্যান্ডসাম লাগছে বুঝি? তা প্রতিদিন এভাবে দেখো না কেন? অভিদের কথায় রুহি প্রচন্ড লজ্জা পেল। লজ্জায় মাথা নিচু করে মিনমিনের সুরে বলল। বলুন, খাবার খেয়ে দেখুন কেমন হয়েছে। অভিদ বাঁকা হেসে সামনে চেয়ারে বসে পড়ে। রুহি প্লেটে খাবার বেড়ে রেখেছে। অভিদ টেবিলে তাকিয়ে দেখে যা খাবার আছে সব তার পছন্দের খাবারগুলো। অভিদ অবাক হয়ে পড়ে। এত কিছু তুমি রান্না করেছো? রুহি মাথা নাড়িয়ে বলে। অভিদ হেসে প্লেটের খাবার মুখে নেয়। অভিদ খাবার খেতে খেতে রুহির দিকে তাকিয়ে দেখে রুহি উত্তরে আসে বসে আছে। অভিদের কাছে খুবই ভালো লাগলো, কিন্তু অভিদ কিছু না বলে একে একে সব খাবার টেস্ট করলো। শেষের খাবারটা খেয়ে খুশি হয়ে বলে। অসাধারণ হয়েছে। প্রথম দিনই এত ভালো রান্না করেছো, কি বলবো। রুহি এক ভ্রু উঁচু করে বলে। আপনি মিথ্যে বলছেন না তো? অভিদ চোখ ছোট ছোট করে বলে। আমি মিথ্যা কথা বলি না, বিশ্বাস না হলে নিজে খেয়ে দেখে দাও। রুহি সত্যি সত্যি সামনের প্লেট থেকে একটু খাবার মুখে পুরে নিল। খাবারটা গিলে মুখ বাঁকিয়ে বলে। কই, শুধু একটু ভালো হয়েছে, অসাধারণ তো হয়নি। অভিদ ভ্রু কুঁচকে পড়ে। প্রথম দিনই কি সব কিছু সুন্দরভাবে হয়? আমি কি অফিসটা একদিনে তৈরি করেছি? অনেক সময় লেগেছে। তেমনি তুমিও আজকে প্রথম চেষ্টা করেছো, তাই ভালো হয়েছে। আরও রান্না করবে, আরও ভালো হবে। বলেই প্লেট হাতে নিয়ে রুহির পাশে বসে বলে ওঠে। এখন নাও, আমাকে খাইয়ে দাও। রুহি চমকে গেল অভিদের কথায়, মনে মনে বলে। ডান হাতেই তো পুড়ে গিয়েছে, কি করে খাইয়ে দিব? এখন খাওয়াতে নিলেই তো হাত দেখে ফেলবে, আর বকা তো ফ্রি। ভেবে অভিদের দিকে তাকিয়ে মেকি হেসে আমতা আমতা করে বলে ওঠে। মামা মানে বলছিলাম যে আপনি আমাকে খাইয়ে দিন না, আমি পরে একদিন আপনাকে খাইয়ে দিব। অভিদ কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে গম্ভীর মুখ করে ফেলে। হঠাৎ করেই রুহির হাত দুটো টান মেরে সামনে নিয়ে আসে। আচমকা এমন হওয়ায় রুহি কিছুটা ঘাবড়ে গেল। অভিদ রুহি বা হাত দেখে
ডান হাত দেখতেই চোখ কপালে উঠে গেল। হাতের তালুতে একটু আর তালুর নিচে অনেকটাই পড়ে গিয়েছে। অভিদ চিৎকার করে বলে ওঠে। কি করেছো এসব? রুহি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। অভিদ দৌড়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসে, রুহির হাতে মলম লাগিয়ে দিতে থাকে আর আগের মতো রাগে কাঁপতে থাকে। রুহি অভিদকে রাখতে দেখে নিজেকে গুটিয়ে নিতে থাকে। অভিদ হাতের ট্রিটমেন্ট শেষ করেই থাপ্পড় মারার জন্য হাত তোলে। রুহি ভয়ে চোখটা বন্ধ করে নেয়, কিন্তু থাপ্পড় গালে পড়ো না। অভিদ রেগে চেঁচিয়ে টেবিলের উপর থেকে একটি কাঁচের গ্লাস ফেলে দিল। রুহি ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। অভিদ রুহির দুই বাহু চেপে ধরে মুখটা সামনে এনে দাঁতে দাঁত চেপে বলে ওঠে। তোকে রান্নাঘরে যেতে না করেছিলাম না আমি? তাহলে কেন গিয়েছিস? বল কেন গিয়েছিস? কতখানি হাত পুড়ে গিয়েছে, এখন কি কষ্ট পাচ্ছে? আমি পাচ্ছি কষ্ট? চুপ করে আছিস কেন? অভিদের চেঁচানোর কথা শুনে রুহি ডুকরে কেঁদে দিল। অভিদ রুহিকে ঝাড়া দিয়ে ছেড়ে আবার চেঁচিয়ে বলে। একদম কান্না করবি না। কথায় কথায় কান্না ছাড়া কিচ্ছু করতে পারে না অপদার্থ মেয়ে কোথাকার। এতখানি হাত পুড়ে গেল অথচ হাতে এখনো কিছুই লাগাওনি, লুকিয়ে রেখেছে। ইচ্ছে তো করছে এক থাপ্পড়ে গাল ফাটিয়ে দিই। রুহি মুখ চেপে কান্না থামানোর চেষ্টা করতে থাকে। অভিদ রেগে উঠে চলে যেতে নিলেই রুহি হাত ধরে পেছন থেকে কান্না গলায় বলে ওঠে। খেয়ে যান প্লিজ, আর কোনো দিন আপনার কথা ফেলবো না, সব কথা শুনবো, প্রমিস করছি। আপনি খেয়ে নিন প্লিজ। অভিদ চোখ মুখ শক্ত করে রাগ সংযত রাখার চেষ্টা করে। রাগ কন্ট্রোল করে আবারও রুহির পাশে বসে পড়ে। প্লেট হাতে নিয়ে খেতে শুরু করে। রুহিকে টেনে আরো কাছে এনে রুহিকেও খাইয়ে দিতে থাকে। রুহি একটু খাবার খেয়ে বলে। আর খাবো না, আপনি খেয়ে নিন। বলে উঠে যেতে নিলেই অভিদ রুহির হাত চেপে ধরে অগ্নি চোখে তাকায়। রুহি ঢোক গিলে আবারও বসে পড়ে। অভিদ খাবার খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষ হতেই অভিদ গম্ভীর গলায় বলে ওঠে। যাও বাসায় যাও, আর আজকে আমার ফিরতে দেরি হবে। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়বে। রুহি ভাবলো অভিদ রাগ করেছে, তাই রাতে দেরি করে ফিরবে। কিন্তু কিছুক্ষণ অভিদের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে থেকে চলে যায় রুহি। অভিদ তার ক্যাবিনে এসে কাজ করতে থাকে। গার্ডরা রুহিকে নিয়ে বাড়িতে এসে পড়ে। গোডাউনের অন্ধকার একটি রুমে অভিদ আর রায়হান প্রবেশ করলো। অন্ধকার রুমে লাল আলোয় লাইট জ্বালাতেই জাভেদ খানকে দেখা যায়। বলতে গেলে পরিচিত জাভেদ খান, অপরিচিত জাভেদ খান। সেই আগের স্বাস্থ্য চেহারা চুল কিচ্ছু নেই। দেখে মনে হচ্ছে কতদিন ধরে যেন খেতে পায় না। প্রতিদিন জাভেদ খানকে মারা হয়। অভিদ এতদিন আসতে পারেনি অফিসের কাজের জন্য, তবে আজকে সময় করে এসছে। যদিও রায়হান প্রতিদিন আসতো। লাইটের আলোয় জাভেদ খান চোখ খুলে তাকায়। অভিদ আর রায়হানকে দেখে জাভেদ খান ভয়ে কাঁপতে শুরু করলো। অভিদ এসে জাভেদ এর চুলগুলো মুঠোয় চেপে ধরে চল শক্ত করে বলে ওঠে। বল তোর ছেলে হিসেবে কোথায় লুকিয়ে আছে? জাভেদ চুলে হাত দিয়ে অভিদের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে কাট কাট গলায় বলে ওঠে। তোর কি মনে হয় আমি জানলেও কোনোদিন বলবো? শিহাব পালিয়েছে, খুব ভালো হয়েছে। দোয়া করি শিহাবকে যেন খোঁজে না পাস। আমাকে কম শাস্তি তো দিস না। এখনো কি শান্তি হয়নি? আবার শিহাবকে ধরার জন্য উঠে পড়ে লেগেছিস কেন? অভিদ জাভেদ খানের চুল ছেড়ে ঝাড়া মেরে উঠে দাঁড়ায়। সামনে চেয়ারে বসে পায়ের উপর পা তুলে বসে বাঘা হেসে পড়ে। তোর কি মনে হয় আমি এত সহজে তোদের ছেড়ে দেবো? রুহিকে তোরা ছেড়ে দিয়েছিলি। তোদের জন্য রুহি এখনো হাঁটতে পারে না। তোদের জন্য কত ছেলে মেয়ের মা বাবার কোল খালি হয়েছে, কত ছেলে মেয়ে ড্রাগের মাধ্যমে মারা গিয়েছে, ভবিষ্যৎ নষ্ট হয়েছে। হাজার হাজার মেয়েকে পাচার করেছিস। তোকে ছেড়ে দিলে কি সব কিছু ফিরে পাবে সবাই? ও তো দে আমায়। চেঁচিয়ে বলে পা দিয়ে পাশের খালি ড্রামে লাথি দেয়। জাভেদ খান ভয়ে কেঁপে উঠল। অভিদের চোখ মুখ থেকে আগুনের লাভা বেরোচ্ছে। জাভেদ খান কাঁদতে কাঁদতে বলে। আর কত শাস্তি দিবি? পা ভেঙে ঘুরিয়ে দিয়েছিস। প্রতিদিন আমাকে মারা হয়। সারাদিন 3 বারের জায়গায় 2 বার খেতে দেওয়া হয়। ঘরে আলো বাতাস কিছুই নেই। এর থেকে আমাকে বিষ খাইয়ে মেরে ফেল, তাতে একটু শান্তি হবি। অভিদ জাভেদ খানের কাছে এসে তার ভাঙা পায়ে পা দিয়ে চেপে ধরে। জাভেদ খান চিৎকার করে ওঠে, গগন বিদারী চিৎকার। অভিদ চোখ মুখ শক্ত করে বাঁকা হেসে পড়ে। এখন কষ্ট হচ্ছে তাই না রে? জাস্ট এইটুকু শাস্তি পেয়েই মরে যাওয়ার কথা বলছিস? আরে তোর থেকে 10 গুণ বেশি পরিমাণের কষ্ট তুই একজনকে দিয়ে এসেছিস। আমিও বলেছিলাম তুই রুহিকে যত কষ্ট দিয়েছিস তার থেকে 1000 গুণ কষ্ট তোকে আমি ফেরত দেব। মরতে চাইলেও মরতে পারবি না, আর বাঁচতে চাইলেও বাঁচতে পারবি না। আমার থেকে তোরা দুজনে কেউই রেহাই পাবি না। আর তোর ছেলেকে তো তার থেকেও দ্বিগুণ কষ্ট দেওয়া হবে। তুই শুধু যতদিন বেঁচে থাকবি ততদিন দেখতে পাবি তোর ছেলে খুব তাড়াতাড়ি তোর সাথে দেখা করবে। বেশি কিছু না, তুই শুধু একটু অপেক্ষা কর। বলেই রায়হানকে নিয়ে বেরিয়ে গেল।
গাড়ি চলছে বাড়ির উদ্দেশ্যে। রায়হান সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, শিহাবকে কোথায় খুঁজবো? সব জায়গায় তো খোঁজা হয়ে গিয়েছে। অভিদ বাইরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, সব জায়গায় খুঁজবে। সিহাব এখন সুযোগের অপেক্ষায় আছে। এখন আমাদের হাত থেকে পালাতে দরকার পড়লে ঝালমুড়িওয়ালা ফুচকাওয়ালা সব কিছুই সেজে লুকিয়ে থাকবে। সিহাবকে যে করে হোক খুঁজে বের করতেই হবে। রায়হান বলে। তাহলে সবাইকে বলছি আবার যেন খোঁজা শুরু করে। অভিদ রায়হানের দিকে তাকিয়ে বলে, তো তোর আর মিশুর বিয়ের প্ল্যান কি? বিয়ে করছিস কবে? রায়হান মন খারাপ করে বলে, আমরা তো ভাবছি বিয়ে নিয়ে, কিন্তু মিশুর মা বাবাকে বলা হয়নি। তাদের বলতে হবে, তারা রাজি হলে যেদিন তুই বলবি সেদিনই বিয়ে করে ফেলবো। অভিদ হেসে বলে, খুব ভালো, একটু দেরিতেই রাজি হোক। একজনের বিয়ে তো একটু ঝামেলা হবে হোক, তাহলে বিয়েতে আনন্দ বেশি হবে। রায়হান অবাক হয়ে বলে, মানে কি, তুই আমার বন্ধু নাকি শত্রু? এমন কথা কিভাবে বলতে পারলি? হাই, এত দুঃখ কাকে দেখাবো? বলেই দুঃখে দুঃখে মুখ নিয়ে বসে থাকে। অভিদ শব্দ করে হেসে দেয় রায়হানের কথা শুনে। বাড়ির সামনে গাড়ি থামতেই অভিদ গাড়ির সিট থেকে কৌটা নিয়ে বেরিয়ে গেল। রায়হান আর অভিদ দুজনে গাড়ি থেকে নামতেই ড্রাইভার গাড়ি রাখতে চলে যায় পার্কিং লটে। অভিদ রায়হান বাড়িতে ঢুকে যার যার রুমে চলে গেল ফ্রেশ হতে। অভিদ রুমে ঢুকতে দেখতে পেল রুহি খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। অভিদ হাত থেকে কোটটা রেখে রুহির কাছে এসে দাঁড়ালো। রুহির কাঁধে হাত রাখতেই রুহি ধরপড়িয়ে উঠে পাশে তাকায়। অভিদকে দেখে রুহি তাড়াহুড়ো করে বলে ওঠে, আপনি এসে পড়েছেন? কখন এসেছেন আপনি? আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। বলে নামতে নিলেই অভিদ রুহির কাঁধে হাত রেখে থামিয়ে দিয়ে বলে ওঠে, চুপ করে বসো। তোমাকে বলেছিলাম না তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, তাহলে এখনো জেগে আছো কেন? তুমি শুয়ে থাকো, তোমার চোখ লাল হয়ে আছে। সার্ভেন্ট আছে, সে তো আমাদের সার্ভ করবে। আর তুমি খেয়েছো তো? রুহি ঢোক গিলে ডানে বায়ে মাথা নাড়িয়ে বলে, না, আমার খিদে ছিল না তখন, তাই খাইনি। ভেবেছিলাম পরে খাবো। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নিচে আছি। অভিদ গম্ভীর গলায় বলে, তোমাকে বলেছি না চুপ করে বসে থাকতে, তাহলে আবার নামছো কেন? আর তোমার তো মেডিসিন আছে, তাও তুমি টাইম মতো ডিনার করোনি কেন? তুমি না আমাকে দুপুরে অফিসে প্রমিস করেছো আমার সব কথা শুনবে, তাহলে এখন সেই প্রমিস গেল কোথায়? অভিদের কথায় রুহি মাথা নিচু করে নিচু স্বরে বলে ওঠে, সরি, আর প্রমিস ভাঙবো না। অভিদ টাওয়াল বের করে ওয়াশরুমে যেতে যেতে বলে, বসে থাকো, আমি আসছি। নিচে গেলে খারাপ হবে বলে দিলাম কিন্তু। বলেই ওয়াশরুমের দরজা আটকে দেয়। রুহি বুকে হাত দিয়ে নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে পড়ে। কি শাস্তি! আমি ভেবেছিলাম উনি এখনো রেগে আছে, আবার বকা দেবে। উনি তো রেগে নেই, ভালো হয়েছে। অভিদ ওয়াশরুমের ভেতর থেকে উঁচু গলায় বলে ওঠে, জায়গা মতো বসে থাকলে আর আমার কথা শুনলে তোমাকে বকাও খেতে হবে না, তাই নিজের ভালো চাইলে চুপ করে বসে থাকো। রুহি চমকে মুখে হাত দিল। ওয়াশরুমের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, উনি শুনলো কি করে? এত দূর থেকে শুনে ফেললো। অভিদ ওয়াশরুমের ভেতর থেকে বাঁকা হেসে পড়ে। তোমাকে ভাবতে হবে না আমি কিভাবে এত দূর থেকে তোমার কথা শুনলাম, তুমি শুধু শোনো, আমার কথা শুনে বসে থাকো। রুহি এবার অবাক হয়ে মুখ চেপে ধরল। মনে মনে পড়ে, এখন দেখি মুখ দিয়ে কিছুও বলা যাবে না, সব কিছুই শুনে ফেলে। অভিদ আবারও বলে ওঠে, মুখ দিয়ে কেন, মনে মনে কথা বললেও আমি শুনে ফেলবো। তার থেকে ভালো তুমি চুপ করেই থাকো। অভিদের কথা শুনে রুহি কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ভেবে নিল আর কিছুই বলবে না। টেবিল ওপর থেকে রিমোট নিয়ে টিভি অন করে গোলমাল ঝুলিয়ে দেখতে লাগলো। অভিদ ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়াল মুখে রুহির সামনে এসে দাঁড়ালো। রুহি একবার মাথা উঁচু করে অভিদকে দেখে আবার টিভি দেখায় মনোযোগ দিল। অভিদ রুহিকে দেখে মিটিমিটি করে হেসে নিচে চলে এলো। এসে দেখে রায়হান টেবিলে বসে আছে, মাত্র এসছে আর সার্ভেন্ট খাবার সার্ভ করছে। অভিদ সার্ভেন্টকে বলে, আমার আর রুহির খাবার উপরে নিয়ে যাব। সার্ভেন্ট মাথা নেড়ে ঠিক আছে বলে দুজনে খাবার দিতে থাকে। রায়হান অবাক হয়ে বলে, রুহি এখনো জেগে আছে, রাতে 1:30 বাজে। অভিদ একটা চেয়ার টেনে বসে বলে ওঠে, আজকে যে লাঞ্চের খাবার খেয়েছিস ওটা রুহি রান্না করেছিল। রান্না করার সময় হাত পড়ে গিয়েছে, তাই হয়তো খেতে পারিনি, আর আমার জন্য বসেছিল। রায়হান আফসোসের সরে বলে, রুহি হাত পুড়িয়ে রান্না করেছে। ইস, আজকে যদি আমার বউটা থাকতো তাহলে আমার জন্য অপেক্ষা করতো, হাত পুড়িয়ে রান্না করে নিয়ে যেত। অভিদ হালকা হেসে খাবার নিয়ে যেতে যেতে পড়ে, কিছুদিন অপেক্ষা কর, সবুর আমি অফলে তোর ইচ্ছাও পূরণ হবে। গুড নাইট ব্রো। রায়হান মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলে, গুড্ডু গুড্ডু নাইট অ্যান্ড মাই বেড্ডু বেড্ডু নাইট। অভিদ কথাটি শুনতে পেয়ে হেসে দিল। খাবার নিয়ে রুমে এসে দেখে রুহি ঘুমে ঢুলুঢুলু করছে। অভিদ
খাবারগুলো রেখে রুহির কাঁধে হাত রেখে রুহিকে ঝাঁকিয়ে দিতেই রুহি চোখ টান টান করে চোখ খুলে অভিদের দিকে তাকিয়ে থাকে। অভিদ ভাত মেখে রুহির মুখের সামনে ধরে বলে, নাও হাঁ করো, হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো। রুহি খাবারটা মুখে পরে নেয়, হেডফোন কানে লাগিয়ে জোরে গান চালিয়ে দেয় ঘুম ভাঙার জন্য। অভিদ রুহিকে খাইয়ে দিতে দিতে নিজেও খেয়ে নিল। খাওয়া শেষ করে হাত ধুয়ে রুহিকে মেডিসিন খাইয়ে দিয়ে বলে ওঠে, এখনো ঘুমিয়ে পড়ো, আমি এসব রেখে আসছি। বলেই বেরিয়ে যায়। রুহি পা ঠিক করে ব্ল্যাঙ্কেট টেনে ধপ করে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে অভিদ এসে লাইট অফ করে রুহির পাশে শুয়ে পড়ল। রুহি আধ খোলা চোখে অভিদকে দেখে সাবধানে অভিদের দিকে চেপে এসে অভিদের বুকে মাথা রেখে খরগোশের বাচ্চার মতো গুটি মেরে ঘুমিয়ে পড়ে। অভিদ মুচকি হাসলো রুহির কাজ দেখে। রুহিকে জড়িয়ে নিজেও ঘুমের দেশে পাড়ি দিল একটা সময়। সকালে ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে নিচে এসে একসাথে ব্রেকফাস্ট করে নেয়। ফুপি কয়েকদিন পরে আবার চলে যাচ্ছে। অনি তার ফুপির সাথে যাওয়ার কথা থাকলেও অভিদ সেটা না করে বলে দেয় এখন থেকে এখানেই পড়বে। তবে অনির ইচ্ছে থাকলে যেতে পারে মাঝে মাঝে। ফুপিও আর কিচ্ছু বলল না, কারণ এত বছর দুই ভাই বোন আলাদাই থেকেছে, তাই এখন একসাথে থাকতে চাইলে মানা করতে পারবে না। তুষারও যাবে না, এখানে থেকেই অফিসের সব কাজ করবে, শুধু মাঝে মাঝে যাবে। আজকে অনেক দিন পর রুহি ভার্সিটিতে যাচ্ছে। রুহি রেডি হয়ে বেডে বসে গালে হাত দিয়ে হা করে অভিদের দিকে তাকিয়ে আছে। আজকে রুহির থেকে অভিদ বেশি সাজছে। অভিদ রুহির তৈরি হওয়ার আগে থেকেই তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু এখনো শেষ হয়নি বেচারি। অভিদ রুহির পছন্দের কালারের শার্ট কোট পরেছে। অভিদ এখনো মিররের সামনে দাঁড়িয়ে ঘড়ি পরে চুলগুলো বারবার হাত দিয়ে পেছনে ঢেলছে। রুহির কাছে মনে হচ্ছে আজকে অভিদের সাজটা অনেক বেশিই হচ্ছে। অভিদ চুল ঠিক করতে করতে রুহির সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো, লেট হয়ে যাবে তো নাকি? তোমার তৈরি হতে এত সময় লাগছে কেন? এখন এতদিন পর প্রথম ক্লাস যাচ্ছ, যদি ক্লাস মিস হয়ে যায়, প্রথম দিন এত কেয়ারলেস হওয়া উচিত না কিন্তু। অভিদের কথা শুনে রুহির মাথায় আকাশ ভেঙে পড়ল। গাল থেকে হাত পড়ে গেল, মুখটা আগের থেকে আরো বড় হা হয়ে গেল। কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল অভিদের দিকে। এমন কথা শুনে কি রিয়াকশন দেবে বুঝে উঠতে পারলো না রুহি। রুহি অবাক হয়ে খেপে বলে ওঠে, মানে কি, এতক্ষণ ধরে কে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল, হাতের ঘড়ি পড়ছিল, পারফিউম কে ইউজ করছিল? আমি করেছি সব? আপনিই তো 2 ঘন্টা ধরে এসব করে তৈরি হচ্ছেন, আর এখন আমার দোষ? হ্যাঁ, আমি তো সেই 1.5 ঘন্টা আগে থেকে রেডি হয়ে বসে আছি, আর আমাকেই বলছে আমি তৈরি হতে দেরি করেছি? রিয়েলি? অভিদ ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বলে ওঠে। ঠিক আছে চলো, একটু দেরি হলে আর কিচ্ছু হয় না। অভিদের কথা শুনে রুহি আবারও আকাশ থেকে পড়ল। রুহি চোখ বড় বড় করে বলে ওঠে, আপনি কি পাগল হয়ে গিয়েছেন? একটু আগেই বললেন আমাদের লেট হচ্ছে। আজকে আমার প্রথম দিন লেট হওয়া উচিত না, আর এখন বলছেন লেট হলে কিচ্ছু হবে না? উফ, আমি পাগল হয়ে যাব। বলেই মাথা ধরে বসে। অভিদ রুহির একটা কথাও শুনেনি, এমনভাবে দাঁড়িয়ে আছে। রুহি ব্রুকুসকে অভিদকে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করে বলে ওঠে, আচ্ছা একটা কথা বলুন, আজকে আপনি এত সেজেছেন কেন? দেখে মনে হচ্ছে বিয়ে খেতে যাচ্ছেন। আচ্ছা আপনি আবার ভার্সিটির মেয়েদের কাছে যাবেন না তো? অভিদ মোবাইলটা কোটের পকেটে রেখে বিরক্ত দেখিয়ে বলে ওঠে, তুমি বেশি প্রশ্ন করছো কিন্তু, আমরা অনেক লেট হয়ে যাব, চলো। কথাটা বলে বেরিয়ে যায়। রুহিও ব্যাগ কাঁধে নিয়ে আস্তে আস্তে হেঁটে রুম থেকে বেরিয়ে আসলো। নিচে এসে ফুপির সাথে কথা বলে অনি আর রায়ানের সাথে বেরিয়ে পড়লো। ভার্সিটির সামনে গাড়ি থামতেই অনি আর রুহি নেমে গেল। অভিদ বেরিয়ে রুহির কাছে এসে ফিসফিস করে বলে ওঠে, আজকে তুমি তাড়াতাড়ি ক্লাস করে বেরিয়ে পড়বে, আমি ফোন করব, তখন অনি আর মিশুকে নিয়ে আসবে। ক্লাসে যাও, আর সাবধানে থাকবে, আর কেয়ারফুলভাবে হাঁটবে। গার্ডরাও আছে, কিছু দরকার হলে তোর বলবে বা আমাকেই ফোন করবে, ঠিক আছে? রুহি বোকার মতো মাথা নেড়ে হ্যাঁ বলে। অভিদ রুহির 2 কাঁধে হাত রেখে রুহির কপালে একটা চুমু দিয়ে গাড়িতে উঠে চলে যায়। অভিদ যেতেই অনি রুহিকে নিয়ে ভেতরে ঢোকে। দুজন ভেতরে ঢুকতেই মিশু আর নীলা ওদের কাছে ছুটে আসে। মিশু নীলা দুজন রুহিকে জড়িয়ে ধরে। রুহি হেসে বলে ওঠে, আরে ছাড়ো, আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে? রুহি মিশুকে ছেড়ে খুশি হয়ে বলে, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থাকবো, তুই শুধু চুপ করে থাকবি, বুঝলি? রুহি মাথা নেড়ে বলে, সব বুঝেছি, এখন চল ভার্সিটি ঘুরে আসি, কতদিন পর এসছি। নীলা মুখ গোমরা করে বলে ওঠে, আর ভার্সিটিতে ঘোরা, প্রতিদিন তো একই জায়গায় বারবার ঘুরি। রুহি হেসে বলে, তুই কি প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরতে যেতে চাস নাকি? তাহলে তোকে প্রতিদিন ভার্সিটি চেঞ্জ করতে হবে।
এখন চল তো, না হলে ক্লাস শুরু হয়ে যাবে। তিনজন মাথা নেড়ে হ্যাঁ বলে রুহিকে নিয়ে ভার্সিটির চারপাশে ঘুরতে থাকে। ভার্সিটির ক্লাসের ঘন্টা পড়তেই চারজন তাদের ক্লাসে চলে যায়। রুহি আর মিশু 3টা ক্লাস করলো। 3 ক্লাসে রুহিকে কোনো টিচার কোনো প্রশ্ন করেনি যে এতদিন কেন আসেনি। টিচাররা এসে রুহির সাথে সুন্দর করে কথা বললো, পা দিয়ে কেয়ারফুলভাবে চলাফেরা করতে বললো, কোনো প্রবলেম হলে টিচারদের জানাতে বললো। সব স্টুডেন্টসরা বসে বসে শুধু টিচারদের কাজকর্ম দেখলো। প্রিন্সিপাল স্যার এসে রুহির খোঁজ নিল। সাথে যেই টিচার সবাইকে একটু এদিক থেকে সেদিক হলেই কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে, সেও এসে রুহিকে মাথায় হাত বুলিয়ে সুন্দর করে পড়া বুঝিয়ে আরও অনেক কিছু বলল। সব স্টুডেন্টস হা করে দেখছে। মিশু আর রুহি শুধু মিটমিট করে হেসছে। রুহির 4র্থ ক্লাসের মাঝে অভিদের কল আসে। রুহি ফোন হাতে নিয়ে বসে আছে, একবার ফোনের দিকে তাকাতে একবার স্যারের দিকে। স্যারের ক্লাসে মাঝখানে চলে যাওয়ার সাহস হলো না রুহির। রুহি অভিদের নম্বরে, আমি একটু পর আসছি, এখন স্যার ক্লাস করাচ্ছে, আপনি ওয়েট করুন প্লিজ। একটি মেসেজ লিখে সিন করে দেয়। অভিদ মেসেজ সিন করে আর কিচ্ছু বলল না দেখে রুহি ফোন রেখে ক্লাসে মনোযোগ দিল। অভিদ রুহির মেসেজ দেখে গাড়ি থেকে নেমে ভার্সিটির প্রিন্সিপালের রুমে দিকে হাঁটা ধরলো। চারপাশে গার্ড ঘিরে আছে। প্রিন্সিপাল স্যার এক রুমের সামনে আসতেই দরজার সামনে দাঁড়ানো দারোয়ান মাথা নিচু করে দরজা খুলে দেয়। অভিদ ভেতরে ঢুকে প্রিন্সিপাল স্যারের টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। প্রিন্সিপাল স্যার অভিদকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে বলে, স্যার দাঁড়িয়ে আছেন কেন? বসুন না প্লিজ। অভিদ চেয়ার টেনে বসতেই প্রিন্সিপাল স্যার সার্ভেন্টকে ডেকে বলে, স্যারের জন্য কিছু নেক্সট আর কফি নিয়ে এসো। সার্ভেন্ট চলে যেতে নিলেই অভিদ হাতের ইশারা করে থামিয়ে দিয়ে প্রিন্সিপাল স্যারের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, আমি এখানে বসে থাকতে আসিনি। আমি রুহি আর মিশুকে নিতে এসেছি। কিছু ইম্পর্ট্যান্ট কাজ আছে, কালকে থেকে সব ক্লাস করবে। কাদের কথা বলেছি চিনতে পেরেছেন তো? প্রিন্সিপাল স্যার জোরে জোরে মাথা নেড়ে বলে, জি স্যার, অনার্স থার্ড ইয়ার আপনার একমাত্র স্ত্রী আমাদের ম্যাম। আপনি এখানে বসুন স্যার, আমি স্যারকে বলে ওদেরকে নিয়ে আসছি। অভিদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, না, আমিও আপনাদের সাথে যাচ্ছি। আমি ওদের নিয়ে চলে যাব। প্রিন্সিপাল স্যার মাথা নেড়ে অভিদকে নিয়ে রুহির ক্লাসরুমের দিকে পা বাড়ায়। রুহির ক্লাসের সামনে আসতেই প্রিন্সিপাল স্যার ভেতরে ঢুকে গেল। অভিদও সাথে সাথে ভেতরে ঢুকলো। প্রিন্সিপাল স্যারকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। রুহি স্যারের পাশে অভিদকে দেখে অবাক হয়ে গেল। পাশ থেকে স্টিক নিয়ে উঠে দাঁড়ায়। প্রিন্সিপাল স্যার রুহির ক্লাসের স্যারের উদ্দেশ্যে বলে ওঠে, মিসেস রুহি আর মিস মিশু, তোমরা চলে যাও, পরে নোট নিয়ে নিও। রুহি আর মিশু একে অপরের দিকে তাকিয়ে ব্যাগ গুছিয়ে অভিদের কাছে এসে দাঁড়ালো। অভিদ প্রিন্সিপাল স্যারকে বলে, থ্যাঙ্কস, ওরা কালকে থেকে ক্লাসে অ্যাটেন্ড থাকবে। প্রিন্সিপাল স্যার মাথা নেড়ে ঠিক আছে বলে। অভিদ রুহি আর মিশুকে নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে উঠতেই রুহি বলে ওঠে, ক্লাস শেষেই তো আসতামই, যাওয়ার কি দরকার ছিল? অভিদ শক্ত গলায় বলে, কেন গিয়েছি বলে কি তোমার কোনো ক্ষতি হয়েছে নাকি? রুহি ভেবা জায়গায় খেয়ে বলে, ক্ষতি? এখানে ক্ষতি কি আছে? আমার কি ক্ষতি হবে? কিন্তু আমরা যাবোটা কোথায়? মিশু বিরক্ত হয়ে বলে, উফ, তুইও না বেশি কথা বলিস। ভাইয়া যখন আমাদের ক্লাসের মাঝখান থেকে নিয়ে এসেছে, তাহলে নিশ্চয়ই দরকারি কোথাও নিয়ে যাচ্ছে। তুই এত প্রশ্ন কেন করছিস? চুপচাপ বসে থাক। রুহি মুখ ফুলিয়ে বাইরে তাকায়। অভিদ হেসে বলে, বাহ শালিকে, তুমি তো দেখি খুবই বুদ্ধিমান আর ধৈর্যশীল মেয়ে। কিন্তু তোমার ফ্রেন্ডকে দেখো, প্রশ্নের ওপর প্রশ্ন করেই যাচ্ছে, একটু শান্তিতে বসতে পারে না। রুহি নাক ফুলিয়ে অভিদের দিকে তাকায়। অভিদ গলা ঝেড়ে সামনের দিকে তাকায়। গাড়ি মিশুদের বাড়ির সামনে এসে থামতেই রুহি মিশু দুজন অবাক হয়ে গেল। মিশু বাড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে বলে ওঠে, ভাইয়া, আমরা আমার বাড়িতে কেন এসেছি? এখানে আপনার কিসের কাজ? অভিদ গাড়ি থেকে বের হয়ে কোট ঠিক করে বলে, আছে অনেক দরকারি কাজ আছে, তোমরা ভেতরে চলো। বলে বাড়ির দিকে যেতে থাকলো। রুহি মিশুর দিকে তাকিয়ে বলে, আচ্ছা এখানে কি করবে? মিশু নখ কামড়াতে কামড়াতে বলে, আমি কি করে বলবো? আমাকে কি বলেছে নাকি? বলার কথা তো তোকে। রুহি দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে ওঠে, সত্যি বলছি, আমিও জানি না, আমাকে কিছু বলেনি। মিশু চিন্তিত হয়ে আর কিছু বলার আগে অভিদ পিছনে ঘুরে ওদের দিকে তাকিয়ে বলে, কি হলো, এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাবে না নাকি? রুহি মাথা নেড়ে মিশুকে নিয়ে
এগিয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে একবার কলিং বেল বাজাতেই দরজা খুলে যায়। রুহির বাবা বাদে মিশু, রুহির মা, বাবা, মিশুর চাচা চাচি সবাই দাঁড়িয়ে আছে। রুহি, মিশু অবাক হয়ে তাকিয়ে আছে সবাইকে একসাথে দেখে, কারণ এরা কেউই এই টাইমে বাড়িতে থাকে না। তার সাথে রুহির মাও রয়েছে, তাই আরও অবাক হলো। মিশুর মা উৎফুল্ল কণ্ঠে অভিদকে বলে ওঠে, এসো এসো বাবা, ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে থাকলে হবে নাকি? অভিদ হাসি মুখে বাড়ির ভিতরে ঢুকলো। মিশুর বাবা রুহি আর মিশুকে বলে ওঠে, কিরে তোরা বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে ঢোক। রুহি আর মিশু বাড়ির ভিতরে পা রাখলো। মিশুর মা বাবা সবাই অভিদ আর রুহির আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে ওঠে। মিশুর বাড়ির সবাই ছোট থেকেই রুহিকে খুব বেশি ভালোবাসে, রুহিকে আদর করে মাথায় করে রাখে। আর মিশু শুধু বসে বসে রুহিকে আদর করা দেখতো। সবাইকে এত ব্যস্ত হতে দেখে অভিদ সবাইকে থামিয়ে বলে ওঠে, এইসব পরে হবে, আমি আগে আসল কথা বলে নিই। আঙ্কেল আন্টি আপনারা বসুন। মিশুর মা বাবা অভিদের সামনে সোফায় বসে পড়ল। মিশুর বাবা বিব্রত বোধ করে বলে, তুমি কি বললে বাবা? অভিদ কোনো দিকে না তাকিয়ে বলে ওঠে, আসলে আপনাদের সাথে জরুরি কিছু কথা ছিল, তাই এইভাবে হুট করে এসে পড়েছি, কাউকে জানাইনি। আর আপনাদের কারো নাম্বার ছিল না, তো এত তাড়াতাড়ি নাম্বার জোগাড় না করেই আম্মুকে বলেছি আপনাদের বলতে যে আমি এসেছি। আপনাদের নিশ্চয়ই অসুবিধায় ফেলেছি এইভাবে হুট করে চলে আসায়। মিশুর বাবা হন্তদন্ত হয়ে পড়ে, কি বলছো বাবা? আমরা কোনো অসুবিধায় পড়তে যাব? অসুবিধা তো তোমার হচ্ছে। আসলে তুমি আমাদের বাড়িতে প্রথম এসেছো, আর এই কয়েক ঘন্টা আমরা বেশি কিছু করতে পারলাম না। যাই করেছি ভাবে আমাদের সাহায্য করেছি। আমাদের আগে জানা ভালো হতো, সব কিছু রেডি রাখতে পারতাম। অভিদ কোটটা টেনে ঠিক করে বলে ওঠে, অনেস্টলি বলতে আমি এখানে আসবো আমি নিজেও জানতাম না, রাতেই হঠাৎ করে ঠিক করলাম, তাই কিছু বলতে পারিনি। আপনাদের কাছে একটা প্রপোজাল নিয়ে এসেছি, আপনারা রাজি হলে খুশি হব, আর না রাজি হলে পরে দেখা যাবে। আগে আমি কথাটা বলি। মিশুর মা আগ্রহ নিয়ে বলে, হ্যাঁ বাবা, কি বলবে নিশ্চিন্ত হয়ে বলো, কোনো সমস্যা নেই। অভিদ মাথা রেখে মিশুর দিকে তাকিয়ে আবারও মিশুর মা বাবার দিকে তাকায়। রুহি সিঙ্গেল সোফায় বসে অভিদের দিকে তাকিয়ে আছে, আর মিশু রুহির সোফা ধরে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিদ কি বলতে পারে সেটা চিন্তা করছে, দাঁত দিয়ে নখ কাটছে। অভিদ আর সবাইকে অপেক্ষায় না রেখে বলে ওঠে, আমি আমার বন্ধু রায়হানের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমি রায়হান আর মিশুর বিয়ের ঠিক করতে চাইছি। এরা দুজনকে পছন্দ করে, এখন ওরা আপনাদের মতামতের জন্য অপেক্ষা করছে। যদিও ওদের কেউ জানে না আমি আজকে এখানে এসেছি বা কেন এসেছি, আমি কাউকে না জানিয়ে এসেছি আপনাদের অনুমতি আর মতামত জানার জন্য। অভিদের কথা শুনে রুহির মা বাদে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। রুহি, মিশুও অবাক, কারণ অভিদ এই কথা বলতে এসছে সেটা ওরা ভেবেই দেখেনি। মিশুর মা বাবাও অবিশ্বাস্যভাবে মিশু আর অভিদের দিকে তাকাচ্ছে। অভিদ রয়জাদের বাড়ির ছেলের সাথে বিয়ে ঠিক হবে সেটা ওদের স্বপ্নের ভাবনার বাইরে। রুহির সাথেও এমন হয়েছিল, হুট করে এসে বলেছিল বিয়ে করবে, সেটাও রুহির মা বাবার জন্য স্বপ্ন দেখার মতো বিষয় ছিল। অভিদ ওদের নিঃসুপ দেখে আবারও বলে ওঠে, রায়হানের মা বাবা নেই, আমরা একসাথেই বড় হয়েছি, বাইরে পড়ালেখা করেছি, বিজনেস করছি। এই বিজনেসটাও একার আমার পরিশ্রমে হয়নি, এটা আমার আর রায়হানের তৈরি। রায়হান আমাকে অনেক সাহায্য করেছে সব কাজে। রায়হান খুব ভালো ছেলে, যে হাজব্যান্ড হিসেবে পাবে সে সত্যিই ভাগ্যবান। এখন বাকিটা আপনাদের উপর নির্ভর করছে। দেখুন, আমি আপনার বন্ধুর কোনো কষ্ট দেখতে পারবো না। আপনার রাজি না হলেও মিশুর সাথে রায়হানের বিয়ে দেবো আমি, তখন হয়তো সবার মাঝে মনোমালিন্য হবে। তাই বলছি ভেবে চিন্তে আপনারা ডিসিশন দেন, আমার কথাগুলো হুমকি হিসেবে নেবেন না। আমি আমার বন্ধু আর মিশুর সুখের জন্য আপনাদের কাছে এক প্রকার অনুরোধ করছি। মিশুর মা বাবা চুপ করে রইল। কিছুক্ষণ সময় ড্রয়িং রুমে নিস্তব্ধতা বিরাজ করলো। মিশুর বাবা রুহির দিকে তাকিয়ে বলে ওঠে, রুহিমা, তুই এসব জানতি? রুহি মিশুর বাবার কথায় থতমত খেয়ে গেল। মিশুর সব কথায় মিশু থাকলেও প্রত্যেকবার মিশুর মা বাবা আগে রুহির সাথে কথা বলে নেয়, কারণ রুহি কোনো সময় উল্টাপাল্টা কাজে রাজি হয় না। মিশু মাঝে মাঝে ভুলভাল কাজ করে, তাই ওরা আগে রুহির সাথে কথা বলে। এই কথায় যে ও রুহিকে জড়াবে রুহি বুঝতে পারেনি। অভিদ রুহির অবস্থা বুঝে বলে ওঠে, রুহি কি বলবে? রুহি তো ওদের সাহায্য করেছে, রুহি তো আগে থেকেই বিয়েতে রাজি। মিশুর বাবা উৎসাহ নিয়ে রুহির দিকে তাকায়। রুহি এবার চুপ না থেকে বলে ওঠে, হ্যাঁ আঙ্কেল, আমি সবই জানতাম। আর রায়হান ভাইয়া খুবই ভালো একজন মানুষ, তার সাথে মিশু সারা জীবনই সুখী থাকবে। মিশুর মা বাবা 2 মিনিট চুপ করে থেকে বলে ওঠে, আচ্ছা, তাহলে আমরা আর কি
বলবো। অভিত আর রুহি যখন বলেছে আমরাও রাজি। মিশুর বাবার কথা শুনে সবাই খুশি হয়ে গেল। মিশু কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল। এত সহজে ওরা মেনে নিয়েছে, আর ওরা অযথাই আগে ভয় পাচ্ছিল। মিশু হঠাৎ খুশিতে লাফিয়ে ওঠে রুহি আর অভিদকে জড়িয়ে ধরে। মিশুর মা বাবা মেয়েকে খুশি দেখে আরও খুশি হয়ে গেল। সবাই মিষ্টুমুখ করে অভিদের আপ্যায়ন করতে উঠে পড়ে লাগলো। সন্ধ্যায় অভিদ আর রুহি বাড়ি ফিরতে দেখতে পেল রায়হান হাত পা ছড়িয়ে সোফায় শুয়ে আছে। অভিদ রায়হানের কাছে গিয়ে রায়হানের পেটে একটা ঝ্রাম করে ঘুষি মারল। রায়হান পেটে হাত দিয়ে চেঁচিয়ে বলে ওঠে, আউ আবে কোন শয়তান রে? বলেই চোখ খুলে তাকাতেই অভিদকে দেখতে পেল। অভিদকে দেখে মুখ বাঁকিয়ে বলে, তুই? আমি ভাবলাম কে না কে। আচ্ছা, তুই দুপুর থেকে কোথায় উদাও হয়ে গিয়েছিলি? আমাকে বলেও যাসনি, পরে গার্ড বলো তুই রুহিকে নিয়ে বেরিয়েছিস। অভিদ সোফায় বসে পড়ে। একটা সিক্রেট কাজ ছিল, পরে জানতে পারবি। তুই রুম রেখে এখানে শুয়েছিস কেন? হ্যাঁ? রায়হান আবার আগের মতো ধপ করে শুয়ে পড়ে। কি আর বলবো, আলসেমি লাগছে একটু, আলসেমি কাটিয়ে নেই, পরে রুমে যাব। অভিদ বিরক্ত মুখ করে তাকালো। রায়হান দাঁত কেলিয়ে চোখ বন্ধ করে নিল। অভিদ রায়হানের পেটে আরেকটা ঘুষি দিয়ে উঠে পড়ল। রায়হান পেটে হাত দিয়ে চোখ পাকিয়ে অভিদের দিকে তাকালো। অভিদ পাত্তা না দিয়ে রুহিকে নিয়ে উপরে চলে গেল। রুহি এতক্ষণ ওদের খুনসুটি দেখে হাসছিল। রুহি অনি ভার্সিটির দমরার সামনে দাঁড়িয়ে আছে, সাথে গার্ডরা রয়েছে। সবাই গাড়ির জন্য অপেক্ষা করছে। গাড়ির নাকি সমস্যা হয়েছে, তাই গাড়ি গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছে। এখন অন্য গাড়ি আসতে দেরি করছে। রুহি অপেক্ষা না করে অনিকে নিয়ে গেটের পাশের ঝালমুড়িওয়ালার সামনে গিয়ে দাঁড়ালো। অনি বলে ওঠে, ভাবি এখানে কি করবে? রুহি হেসে বলে, একটু ঝালমুড়ি খাবো প্লিজ।